নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই আপনাদের জানাবো, কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ভোট প্রস্তুতি আর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আগামীকাল জোড়া বৈঠকে সিইও। শুক্রবার বেলা 12:30 থেকে জেলা শাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। কি আলোচনা হবে সোমরাজ রয়েছে সঙ্গে, জানবো সোমরাজের থেকেই। সোমরাজ, দেখো, আগামীকাল দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি এবং তার সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যদি প্রকাশ করা হয়, যখন প্রকাশ করা হবে তার পরবর্তীতে আইন শৃঙ্খলা নিয়েও পর্যালোচনা করা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কাল প্রথম বৈঠকটি হবে দুপুর 12:30টার পর জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে, এবং তারপর দ্বিতীয় বৈঠকটি হবে বিভিন্ন বিধানসভায় যে ইতিমধ্যেই পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তুমি জানো, 294টি বিধানসভার জন্য 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভারদের নিয়োগ করেছে। এই অবজারভারদের নিয়ে পৃথকভাবে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কিন্তু কাল তার আগে দুপুর 12:30 থেকে যে বৈঠকটি হবে, সেই বৈঠক একদিকে যেমন বিধানসভা ভোটের প্রস্তুতি, তুমি জানো ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে একাধিক জেলা শাসক নয়া নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে এমন অনেকজন আইএস অফিসার রয়েছেন যারা জেলা শাসক হিসেবে প্রথমবার দায়িত্ব পালন করছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কি কি পরিকল্পনা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট, যেটা জানো তুমি ইতিমধ্যেই যে আজকে 2000-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন হতে চলেছে বিধানসভা ভোটকে সামনে রেখে। ফলত সেই জায়গায় থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কিভাবে হবে তা নিয়ে নির্বাচন কমিশনের কি পরিকল্পনা আছে, বিস্তারিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে কাল দুপুর 12:30টার প্রথম বৈঠকে। এবং তারপর দ্বিতীয় বৈঠক পর্যবেক্ষকদের কি ভূমিকা থাকবে বিধানসভা ভোটকে সামনে রেখে তা নিয়েও পৃথক বৈঠক করবেন নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অনেক ধন্যবাদ সোমরাজ। কাল গুরুত্বপূর্ণ জোড়া বৈঠক সিইওর, আর কালই রাজ্যের দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই তালিকায় নাম থাকতে পারে প্রায় 23 লক্ষের, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষের, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। তাদের ভোটের ভবিষ্যৎ কি, এই নিয়ে এখনো ধোঁয়াশা। 28 ফেব্রুয়ারির পরে 20 মার্চ এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা। প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা ও প্রথম তালিকা মিলিয়ে বাদ পড়েছে 63,66,952 ভোটারের নাম। বিচারাধীন 60,06,675 জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ, বুধবার পর্যন্ত প্রায় 23,30,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতেই শুক্রবার দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। এই তালিকায় প্রায় 8 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ বিচারাধীন 23 লক্ষের নিষ্পত্তি। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠতে পারে 15 লক্ষ, নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যে 8 লক্ষের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা। তারপরেই জানা যাবে আবেদন জানানোর প্রক্রিয়া কি হতে চলেছে। ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? এসব নিয়ে এখনো নানা ধোঁয়াশা, যা কাটাতে রূপরেখা তৈরি করছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি যেখানে ভোটার এখনো নির্দিষ্ট নয়, সেখানে ভোট ঘোষণা এবং প্রার্থীরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম তালিকা, অতিরিক্ত তালিকায় কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বা নতুন করে সংযুক্ত হচ্ছে, সেদিকেই এখন নজর সমস্ত রাজনৈতিক মহলের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।
একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে এক্সপোস্টে বিস্ফোরক তৃণমূল নেত্রী, কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ, আর বিকেলে চিঠিতে জ্ঞানেশ কুমারকে তোপ দেখেছেন নেত্রী। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরেই প্রশাসনের শীর্ষ অফিসারদের বদলি, কমিশনের অফিসার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ, গণতন্ত্রের কণ্ঠ রোধ করার অভিযোগ তৃণমূল নেত্রীর। একই দিনে কমিশনকে জোড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকালে এক্সপোস্টে বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। কমিশনের টার্গেট বাংলা বলে বেনজির আক্রমণ করেছেন, আর বিকেলে চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে, চিঠিতেও তোপ। কমিশনের সীমা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের আঁচে অটো এলপিজিতে আগুন, এক সপ্তাহের মধ্যে ফের বাড়লো অটো এলপিজির দাম। কলকাতায় অটো এলপিজির দাম বাড়লো 8 টাকা। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, গত সপ্তাহে আমরা দেখেছিলাম 5 টাকা বেড়েছিল অটো এলপিজির দাম, এক সপ্তাহের মধ্যে আবার যদি 8 টাকা দাম বাড়ে, তার মানে এক সপ্তাহের ব্যবধানে 13 টাকা দাম বাড়লো অটো এলপিজির। কবে থেকে লাগু হচ্ছে এই নতুন দাম? একেবারে দেখো, কাল সকাল থেকেই লাগু হচ্ছে নতুন দাম। 70 টাকা লিটার পিছু হয়ে গেল এলপিজি অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। এবং গত সপ্তাহে যখন ক্রাইসিস তৈরি হয় এলপিজি অটোর যে এলপিজি তাকে সংকট তৈরি হতে শুরু করে, সেই সময় গত সপ্তাহে 5 টাকা বাড়ানো হয়েছিল। 57 টাকা থেকে বেড়ে সেই দাম হয়েছিল 62 টাকা, এবং আবার এক সপ্তাহের মধ্যে বলা যেতে পারে আবারও অটোর দাম এলপিজি গ্যাসের দাম আবারও 8 টাকা বাড়ানো হলো। এবং আগামীকাল সকাল থেকেই যারা গ্যাস এলপিজি অটোর জন্য যারা এলপিজি গ্যাস নেবেন তাদের থেকে 70 টাকা করে লিটার পিছু দিতে হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একদম, এর সঙ্গে তো অটো ভাড়াও তার মানে বাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। দেখো, গত সপ্তাহে বা চলতি সপ্তাহে আমরা বিভিন্ন অটো স্ট্যান্ডের অটো চালকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু এই যেভাবে অটো ব্যবহৃত এলপিজি ক্রাইসিস তৈরি হচ্ছে, তারা দীর্ঘ সময় লাইন দিচ্ছেন এলপিজি গ্যাস নেওয়ার ক্ষেত্রে, এবং সেটা অনেকটা সময় কেটে যাচ্ছে সেখানে। তারপরে যখন স্ট্যান্ডে দিচ্ছেন, সেক্ষেত্রে এই মুহূর্তে এখনো একদমই কিভাবে এই পরিস্থিতির সামাল দেন এখন অটো চালকরা, সেটাই দেখার। ধন্যবাদ অমিত। এবার ভবানীপুরে স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। প্রতিপক্ষের প্রচারে গুরুত্ব নয়, ডোর টু ডোর প্রচারে জোর। রণকৌশল বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রী নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী।
উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে। সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকেই শুরু করে দিলেন প্রচার। আর প্রথম দিনই সুর সপ্তমে। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা, সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা।
পাহাড়ের 3 আসনে প্রার্থী বদলে দিল বিজেপি। টিকিট পেলেন না দার্জিলিংয়ের দুবারের বিধায়ক নীরজ জিম্বা। টিকিট দেওয়া হলো গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে। কার্শিয়াং এবং কালিম্পংয়ে পদ্মপ্রার্থী বদল। পুরুলিয়ায় কুর্মীদের মন জয়ের চেষ্টা। জয়পুর কেন্দ্রে কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন বিজেপির। পাহাড়ে 3টি বিধানসভা আসন, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। এই 3 কেন্দ্রেই প্রার্থী বদলে দিল বিজেপি। দার্জিলিংয়ের দুবারের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফ এর নেতা, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। দার্জিলিংয়ে বিজেপির টিকিটে লড়বেন নমন রায়, যিনি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। राजनीति में कभी 2 कदम आगे 3 कदम पीछे लेना पड़ता है, क्योंकि हमारा एमएलए के ऊपर तो इलेक्टोरल अलायंस नहीं है, हमारा तो बीजेपी के साथ मुद्दा के ऊपर अलायंस है। तो 2 बार मेरे को तो टिकट दिया था, 2 बार जनता ने भी मेरे को विजय तुलाया था। तो ठीक है, इस बार नहीं दिया है तो दूसरे कोई और को दिया है। हाँ, गठबंधन जरूर रहेगा। 2021-এ কার্শিয়াংয়ে জেতেন বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মা। গত ফেব্রুয়ারিতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার কার্শিয়াংয়ে বিজেপি টিকিট দিয়েছে সোনাম লামাকে। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করেছে ভরত ছেত্রীকে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। পুরুলিয়ায় প্রায় 23% কুর্মী ভোট। এই কুর্মীদের মন পেতে তাদের নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। বিশ্বজিৎ দাঁড়িয়েছেন জয়পুর কেন্দ্র থেকে। বিশ্বজিৎ মাহাতোর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। অনেকের মতে এই কারণেই বিজেপি সরাসরি তাদের টিকিট না দিয়ে সমর্থন জানাচ্ছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। এটা দেশের সব থেকে বড় পার্টি, স্বাভাবিক এটা কাজে লাগবে। আমার জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে জিতবো। এদিনের প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেমন মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়, লড়াই। এটা 14th ইলেকশন হবে আমার, সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নোয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। সবাই খুব খুশি। আমার ধারণা আজকে যা পরিস্থিতি, তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এগড়ায় দিব্যেন্দু অধিকারী। তরুণীতির বিরুদ্ধে আমার লড়াই না, লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে। আমি সকলের কাছে আবেদন রাখবো, সবাই পদ্ময় ভোট দেবে। হিরণ চট্টোপাধ্যায়কে এবার খড়গপুর সদরে টিকিট দেয়নি বিজেপি, দিয়েছে দিলীপ ঘোষকে। হিরণকে টিকিট দেওয়া হয়েছে হাওড়ার শ্যামপুরে। আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। যাদবপুরে বিজেপির প্রার্থী টেলিভিশনের অভিনেতা সটবরী মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বাংলা দখলে জোর তারুণ্যে। ভোটের ময়দানে শুধুই অভিজ্ঞরা নন, তৃণমূল বিজেপির তালিকায় রয়েছেন একাধিক কম বয়সী। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকায় একাধিক তরুণ মুখ। নবীন প্রবীণে ভারসাম্যের চেষ্টা। তৃণমূলের ঘোষিত 291 জন প্রার্থীর মধ্যে 4 প্রার্থীর বয়স 30-এর নিচে, 38 জন প্রার্থীর বয়স 31 থেকে 40-এর মধ্যে। প্রথম দফায় 144 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে 36 জন প্রার্থীর বয়স 35-এর নিচে।
দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 2024 লোকসভা ভোটে তমলুক থেকে তাকে প্রার্থী করে তৃণমূল, সেখানে হেরে যান। বছর 30-এর দেবাংশু এবার লড়বেন হুগলির চুঁচুড়া থেকে। তৃণমূল কংগ্রেসের ইয়াংগেস্ট 4 জন প্রার্থীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই ভালো লাগার। এই ফিলিংটা জীবনে দ্বিতীয়বার আসবে না। এই ফিলিংটা যেটা 2024-এর লোকসভা নির্বাচনে পেয়েছিলাম, এবং দল ইয়াংগেস্ট প্রার্থী হিসাবে যে ভরসাটা রেখেছে, দল যে আস্থাটা রেখেছে, সেটা দলকে নিশ্চিতভাবে তার মর্যাদা দিতে পারবে। জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন দেশের প্রথম সারির অ্যাথলিট। 2018 এশিয়াডে হেপ্টাথলনে সোনা জেতেন। 2022 সালে অর্জুন পুরস্কার পান। বছর 29-এর অ্যাথলিট এবার তৃণমূলের বড় বাজি। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করেছে শাসক দল। বিরাজ বিশ্বাস বয়স 30-এর কম। বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে কম বয়সী। জলপাইগুড়ি ল কলেজে পড়াশোনা। আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন। একসময় এবিভিপির রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবার দায়িত্ব বেড়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, একদিন স্টুডেন্ট ছাত্র সমাজের একটা অ্যাক্টিভিজম করেছি অ্যাজ আ আইনজীবী হিসাবে, অধিবক্তা হিসাবে কলকাতা হাইকোর্টে লিগ্যাল অ্যাক্টিভিজম। এরপরে এখন মনে হলো সামাজিক অ্যাক্টিভিজম দরকার। ভাতারের বিজেপি প্রার্থী সৌমেন কারফা একসময় এসএফআই করতেন, তারপর যোগ দেন বিজেপিতে। এবার বিজেপি প্রার্থী। দল আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে। মোদিজির সৈনিক, বিজেপির যারা কর্মী, প্রত্যেকে যে সরকার হবে আমাদের নিশ্চিত, এই সরকারের মধ্যে এই সিট নিশ্চিতভাবে থাকবে। মধুপর্ণা ঠাকুর 2024 উপনির্বাচনে বাগদা থেকে বিধানসভায় যান। বছর 25-এর মধুপর্ণা বাবা প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর, মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এবারও উত্তর 24 পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা। প্রথম টাইম তো আমি প্রার্থী হচ্ছি না, আগেও আমি 24 সালে বাই ইলেকশনে আশীর্বাদে ঠাকুর বাড়ির প্রতি আস্থা রেখেছিল যে জয়লাভ করতে পারে, সকলের আশীর্বাদ নিয়ে। আমার থেকে অনেক যারা 50 বছর 40 বছর ধরে রাজনীতি করছে, অভিভাবক যারা আছে, বাগদার যারা বড়রা আছে, যারা আমার সকলকেই তাই বলেছি, আপনারা যেইভাবে আমাকে চালাবেন আমি সেই পথেই চলবো। বাগদা বিধানসভা এবার আমরা সবুজ আবির আমরাই খেলবো। ঋতুপর্ণা আঢ্য বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, মা জ্যোৎস্না আঢ্য বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি ঋতুপর্ণার। ঋতুপর্ণা এবার উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি হতে পারি নবীন, আমি যে পরিবারটা আমার রাজনৈতিক পরিবার 17 নম্বর ওয়ার্ড বনগাঁর, সেখানকার এখন কাউন্সিলর আছি। এবং নবীন শুধু না, আমি যুব সমাজকে শুধু না, আমি প্রবীণদেরও আমি সাথে নিয়ে এগোবো। এখানকার যে নেতৃত্বরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা যে পথ দেখাবে, তাদের সেই চিন্তাধারা দিয়েই আমি এগোবো। নিউজ 18 বাংলা।